This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। নমস্কার, আপনি দেখছেন ঠোটকাটা। ঠোটকাটা হাজির আপনার সামনে 1 ঘন্টা থাকবে 8টা থেকে 9টা। আজ কি দেখাবো, কি বলবো শুরুতে? এই যে দৃশ্য দেখি অন্য দৃশ্যটা আপনিও দেখুন একেবারে গোড়ায়। এই যে কালো স্ক্রিনটা শুরুতেই দেখালাম, অন্ধকার নিকষ ঘন, এটা আসলে ওই বোমা ফাটার মুহূর্তের ছবি। যে বিস্ফোরকগুলো উদ্ধার করেছে ওই যে মাইন্ড ডিটেক্টর এনএসজির সেই রোবট, যা সারা দিন দুপুর থেকে ঘোরাঘুরি করে এই বিস্ফোরক বোঝাই ব্যাগটা রেখে এলো এক জায়গায়। তারপর রাতের অন্ধকারে তা ফাটলো। এখন অবধি 2টো বোমা নিষ্ক্রিয় করা গেছে বলে খবর, যার আওয়াজও আপনাদের শোনালাম। এখনো বাকি রয়েছে, সে কাজ চলছে। বোমা সব এখনো ফাটেনি, মানে এই বোমা, রাজনীতির বোমা ফাটতে শুরু করেছে। সত্যি এই যে দৃশ্য দেখি বড় কোনো ঘটনা ছাড়াই দ্বিতীয় দফা মিটেছে। বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটেছে, কিন্তু গরম গরম দ্বিতীয় পর্বে কিচ্ছু ঘটেনি। আপনি বলতে পারেন ভোট নয়, এ ছিল রোদে গরম বাংলা। তার মধ্যেই প্রবল উত্তেজনা শুরু হলো দ্বিতীয় দফার দুপুর থেকে। যেখানে ভোট নয় সেখানে দেখুন। সন্দেশখালীতে এনএসজি ন্যাশনাল সিকিউরিটি গার্ডের সদস্যরা কিছুক্ষণ আগে 2জন অফিসার ঢুকেছেন। তাজা বোমা উদ্ধার হয়েছে। এই যে বাজারের ব্যাগটা রাখা হলো, শুরুতে যে ফাটার শব্দ দেখালাম, এই বাজারের ব্যাগের মধ্যেই উদ্ধার হওয়া বোমাগুলো ছিল। আপনি ভাবুন, আপাত নিরীহ একটা দ্বিতীয় দফার ভোটের কোনো গরম নেই, প্রকৃতির গরমেই ফাটলো বোমা। তবে এই বোমা যখন ফাটলো তার ঠিক কিছুক্ষণ আগেই প্রবল গরমেই রাজ্যে এলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সভা করলেন মালদায়, কারণ তৃতীয় দফার ভোট মালদায়। আর মালদা থেকেই বঙ্গের শাসককে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন সন্দেশখালী। माँ माटी मानुष की बात कहकर सत्ता में आई टीएमसी ने सबसे बड़ा विश्वासघात यहां की महिलाओं से किया है। संदेशखाली में महिलाओं पर इतने अमानवीय अत्याचार हुए और टीएमसी सरकार आखिर तक मुख्य आरोपी को बचाती रही। সকালে প্রধানমন্ত্রীর মুখে সন্দেশখালী, আর বিকেলে সব খবর ছাপিয়ে দ্বিতীয় দফার ভোট ভুলে বিগ ব্রেকিং সন্দেশখালীতে নামলো এনএসজি। ইডি সিবিআই এর পর এনএসজি। প্রথমেই বলেছি, এই যে দৃশ্য দেখি সন্দেশখালীতে এনএসজি, বাংলার মাটিতে এনএসজি কমান্ডোরা বন্দুক হাতে। দুপুর গড়িয়ে বিকেল, উত্তেজনা বাড়ছে, আর তখনই বিগ ব্রেকিং নিউজ। সবচেয়ে বড় খবর, ভোটের আবহে সন্দেশখালীতে আবু তালেব মোল্লা, শেখ শাহজাহানের গড়, শেখ শাহজাহানের ঘনিষ্ঠ হাফিজুল খায়ের যে বোনাই আবু তালেব মোল্লা, তার বাড়ি থেকে বিদেশি আগ্নেয়াস্ত্র, দেশি আগ্নেয়াস্ত্র, তাজা বোমা উদ্ধার হয়েছে। তুমি ছবিটা দেখো, আলের পাত ধরে
জাতীয় এনএসজি ন্যাশনাল সিকিউরিটি গার্ডের সদস্যরা কিছুক্ষণ আগে দুজন অফিসার ঢুকেছেন সেই আবু তালেব মোল্লার বাড়িতে, এবং এই মুহূর্তে ন্যাশনাল সিকিউরিটি গার্ড সন্দেশখালীতে এনএসজির জওয়ানরা কিন্তু তারা কিন্তু ঢুকছেন, তারা আবু তালেব মোল্লার বাড়িতে ঢুকছেন, কারণ এখানে ক্রুড বোমা। সন্দেশখালীতে এনএসজি বম্ব ডিসপোজাল ও ডিটেকশন স্কোয়াড। ততক্ষণে গাড়ি থেকে একের পর এক বাক্স নামাতে শুরু করেছেন কমান্ডোরা। এক এক করে সেই সমস্ত ডিভাইস নামিয়ে আবু তালেব মোল্লার বাড়ির অনতি দূরে সেগুলিকে রাখা হয়েছে, এবং সেই সামগ্রী নিয়ে আলপথ ধরে ভেরির যে আলপথ, সেই আলপথ ধরে আবু তালেব মোল্লার বাড়ির দিকে এগিয়ে আসবেন এনএসজির জওয়ানরা। পথে নামলো বোমা নিষ্ক্রিয় করার ডিভাইস। কমান্ড কন্ট্রোল ইউনিট দিয়ে পরিচালনা করা হয় এই রোবট। স্তম্ভ তার সামনে দাঁড়িয়ে রয়েছে, তার সামনে একজন এনএসজি জওয়ান রয়েছেন, যিনি সেটাকে গাইড করে সেই ধীরে ধীরে সেই ডিভাইসটিকে নিয়ে আসছেন। এই ডিভাইসটি আমরা যেটুকু জানতে পাচ্ছি যে এটা কিন্তু বোমা নিষ্ক্রিয় বা বিস্ফোরক যে উদ্ধার হয়েছে তার সঙ্গে সম্পর্কিত, এটা সেই কাজেই লাগে। এই যে দৃশ্য দেখি অন্য সন্দেশখালীর আগারহাটি গ্রামের মল্লিকপাড়া, আর সেখানেই তৃণমূলের পঞ্চায়েত সদস্য হাফিজুল খাঁর ভগ্নিপতি আবু তালেব মোল্লার বাড়িতে বিপুল বিস্ফোরক আর আগ্নেয়াস্ত্র, আর সেই বোমা নিষ্ক্রিয় করতেই আলপথ ধরে এগোলো রোবট। কমান্ড কন্ট্রোল ইউনিট দিয়ে পরিচালনা করা হলো রোবট। কি গুণ আছে এই ডিভাইসের এক নজরে। রোবটে রয়েছে 6টা কালার ক্যামেরা, লক্ষ্যভেদ করতে 2টো সবুজ লেজার। এই ডিভাইস 3D ছবি দিতে পারে, এক্স-রে করে দেখে নিতে পারে ভিতরে কি আছে, ডিজিটাল ভিডিও রেকর্ড করতে পারে। এই ডিভাইস 36 কেজি ওজন তুলতে পারে, 360 ডিগ্রি ঘুরতে পারে, এমনকি 45 ডিগ্রি খাড়া সিঁড়ি হয়ে উঠতে পারে। সন্দেশখালীতে যে এত বিস্ফোরক, এত আগ্নেয়াস্ত্র, ঘুণাক্ষরে পুলিশ টের পায়নি। কি করে ঢুকে গেল? ইডি গেল, সিবিআই গেল, এনএসজিও পৌঁছে গেল, আর পুলিশ নাকে তেল দিয়ে ঘুমোচ্ছিল। এই সন্দেশখালীতে এত রহস্য। সন্দেশখালীর আগারহাটি গ্রামের মল্লিকপাড়া, সেখানেই তৃণমূলের পঞ্চায়েত সদস্য হাফিজুল খাঁর ভগ্নিপতি আবু তালেব মোল্লার বাড়িতে সিবিআই হানা। তারপর বাড়ির মাটি খুঁড়তেই চক্ষু চড়ক গাছ, প্রচুর পিস্তল, বোমা। তল্লাশিতে মিলল বিদেশে তৈরি আগ্নেয়াস্ত্র। তৃণমূল পঞ্চায়েত সদস্যের যে আত্মীয়, তার বাড়ি থেকে কিন্তু সেই অস্ত্র উদ্ধার হয়েছে। কেন্দ্রীয় বাহিনী কিন্তু ওই বাড়ি কিন্তু ঘিরে রেখেছে এবং সেখানে খোঁড়াখুড়ি হচ্ছে। হাফিজুলের ভগ্নিপতি আবু তালেব মোল্লাও তৃণমূল নেতা বলেই পরিচিত। তাহলে কি মজুত করা অস্ত্রের জোরে এলাকায় দাপিয়ে বেড়াতো শাহজাহান বাহিনী? ওই অস্ত্রের সঙ্গে কিন্তু শাহজাহানের আইডি কার্ডও মিলেছে। দুপাশে কিন্তু ভেড়ি, এবং সেই ভেড়ির পাশেই কিন্তু এই বাড়ি। যে এই 1 জুন যে নির্বাচন, তার আগে তৃণমূল পঞ্চায়েত সদস্যের যে একদম আত্মীয়, ক্লোজ আত্মীয়, তার বাড়ি থেকে এটা উদ্ধার হয়েছে। এখনো পর্যন্ত এই যখন আমি আপনাদের প্রশ্নের উত্তর দিচ্ছি, সিবিআই সূত্রে খবর যে কিছু অস্ত্র ভাণ্ডারের সন্ধান মিলেছে এবং তল্লাশি চলছে। এর ওপর দাঁড়িয়ে তো কোনো প্রতিক্রিয়া দিতে পারি না। ততক্ষণে অবশ্য প্রতিক্রিয়া দিতে শুরু করে দিয়েছেন বিরোধী দলনেতারা। সন্দেশখালীকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে, তৃণমূল কংগ্রেসের আশকারাতে একটা বড় সিন্ডিকেট চলছে। সেই সিন্ডিকেট আমার তো মনে হয় মহিলা পাচার, ড্রাগস এবং তার সাথে অস্ত্র, এই সব কিছু যুক্ত। এর আগে তো ভারতীয় জনতা পার্টির নেতৃত্বের উত্তরবঙ্গে পাওয়া গেছে ক্যাশ, আপনি জানেন, টাকা পাওয়া গেছে, গাড়ি বন্ধ করেছে, কি প্রধান ইত্যাদি আছে উত্তরবঙ্গে আজকে হতো, টাকা পাওয়া গেছে। সুতরাং এগুলো যেখানে যেখানে যারা যারা ক্যারি করছেন তাদের এইগুলো করা উচিত না। ইলেকশন কমিশন নিশ্চয়ই এটা দেখুক। মুখ্যমন্ত্রী এগুলো জানেন বলেই এতদিন ধরে সন্দেশখালী আগলে রাখার চেষ্টা করেছেন, এবং শুধু মুখ্যমন্ত্রী জানেন না, এটা দিল্লিওয়ালারাও জানেন, ওই এলাকার সমস্ত মানুষ জানে। সন্দেশখালীতে বোমা অস্ত্রের ভান্ডার, সত্যিই তো পুলিশ কি জানতো না? পুলিশই এই অস্ত্রগুলো ঢুকিয়েছে। পুলিশের এক অফিসার আছে আমিনুল খান আর মেহেদি হাসান বলে এসপি আছে, এরাই সহযোগিতা করে এই অধিকাংশ অস্ত্র। ক্ষেত্রে পুলিশের অনেক সতর্ক থাকা উচিত ছিল। যারাই ঢুকিয়ে থাকুক, খারাপ কাজের জন্য, বদনাম করার জন্য, নাটক করার জন্য যারাই ঢুকিয়ে থাকুক, অস্ত্র যখন ঢুকছে সেটা পুলিশ আটকাবে। পুলিশ তো অস্ত্রের রং দেখবে না। আপনি দেখবেন চাইনিজ মেড বাংলাদেশের সাতক্ষীরা থেকে শাহজাহান ঢুকিয়েছে, এবং এই অস্ত্র শুধু ওখানে আপনি আয়ুব গাজীর কাছেও পাবেন, মিনাখাতে।
হতে পারে একটা বদনাম করার চক্রান্ত হয়েছে, হতে পারে অন্য লোক ঢুকিয়ে উদ্ধারের নাটক করছে, সন্দেশখালী ইস্যুটা জিয়ে রাখার চেষ্টা করছে কিনা। তবে সেক্ষেত্রে অস্ত্র যদি ঢুকে থাকে সেক্ষেত্রে নিশ্চিতভাবে পুলিশের ইন্টেলিজেন্স এত ঘটনার পরে ওই জায়গাটা আরও বেশি সতর্ক থাকা উচিত ছিল। পুলিশ মন্ত্রী তো মুখ্যমন্ত্রী, আর কুণাল ঘোষ বলছেন পুলিশের সতর্ক থাকা উচিত ছিল। তাহলে পুলিশ সতর্ক ছিল না। আরো একটা বোমা নিষ্ক্রিয় করা গেছে, এই মুহূর্তে ছবি দেখুন। তিনটে বোমা নিষ্ক্রিয় করা গেল, এখনো প্রক্রিয়া চলছে। বারবার সেই ছবি আপনাদের সামনে আনবো যতবার এইভাবে ফেটে উঠবে বোমাগুলো। তবে একটু আগে কুণাল ঘোষের মুখে শোনালাম পুলিশের সতর্ক থাকা নিয়ে প্রশ্ন। তবে আরও বলেছেন কুণাল বাবু, বলেছেন এনএসজি নামানো হলো কেন, তার ব্যাখ্যাও দিয়েছেন, শুনুন। এনএসজি নামানো নাটকীয়তা তৈরি করার জন্য, ভোটকে প্রভাবিত করার জন্য এনএসজি নামানো হচ্ছে এই সন্দেশখালী ইস্যুটাকে অক্সিজেন দেওয়ার জন্য। আমি পশ্চিমবঙ্গবাসীকে শুধু এটুকুই বলবো, একবার ভাববেন এই ঘটনা সন্দেশখালীতে ঘটেছে, হয়তো আপনি ভাবছেন আপনার বাড়ি থেকে 200-400, কারো বাড়ি থেকে হয়তো 500 কিলোমিটার দূরে, কিন্তু এই ঘটনা সন্দেশখালীর মতো আপনার বাড়ির পাশেও ঘটতে পারে। তো পশ্চিমবঙ্গকে তৃণমূল কংগ্রেস কোথায় নিয়ে যাচ্ছে? পশ্চিমবাংলার মান সম্মান থাকবে না, আর রাজ্যটাকে বারুদের স্তূপের উপর দাঁড় করিয়েছে। লুঠের টাকা 100 কোটি, বারুদের স্তূপ, এবং এই সব শুধু সন্দেশখালী না, আরো বিভিন্ন জায়গাতে তৃণমূল এই অবস্থা করেছে। অস্ত্র কারায় রেখে গেল সেটাও দেখতে হবে, এবং এই নাটকীয়তা কারা করতে চায়, এই চক্রান্তের পেছনে তারাই আছে সেটাও দেখতে হবে। হ্যাঁ, আমরা রাত্রিবেলা আমি আর শুভেন্দু অধিকারী গেছিলাম পিঠে বোঝা নিয়ে, গিয়ে দিলীপ ঘোষ গর্ত করে রেখেছিল আগে থেকে, রাহুল সিনহা টর্চ ধরেছিলেন, আর শুভেন্দু অধিকারী আর সুকান্ত মজুমদার করে একটি করে অস্ত্র গিয়ে ওখানে লুকিয়ে রেখেছিল, আর ওটা পাশ থেকে লুকিয়ে রেখেছিল কুণাল ঘোষ। সন্দেশখালীতে ধরা পড়ে গেছে, এখন কি বলবে সরকার? মুখ্যমন্ত্রী সন্দেশখালী স্পেশাল প্যাকেজ এই সমস্ত অপরাধকে আড়াল করার জন্য। কিন্তু অস্ত্র যদি ঢুকে থাকে পুলিশের ইন্টেলিজেন্স কি করছিল সেটাও আলোচনার মধ্যে থাকবে। প্রতিম সরকার এবং এসডিপিও আমিনুল এদের গ্রেপ্তার দাবি করছে, এবং আরডিএক্স এর মতো বিস্ফোরক যেটা ভয়ঙ্কর দেশবিরোধী কাজে ব্যবহৃত হয় এবং তারা ইন্টারন্যাশনাল টেরোরিস্টরা করে, তৃণমূল কংগ্রেসকে ব্যান্ড ডিক্লেয়ার করে টেররিস্ট অর্গানাইজেশন হিসেবে ঘোষণা করার দাবি করছে। এই তো অন্য দৃশ্য দেখি, কবে দেখেছে বাংলা? একের পর এক এনএসজি কমান্ডো হাতে বড় বড় বন্দুক নিয়ে এলাকা দাপিয়ে বেড়াচ্ছে যেন সিনেমা। 26/11 কথা মনে করিয়ে দিচ্ছে আমাদের আজকের সন্দেশখালীর দৃশ্য। আর এই নিয়ে রাজনীতিও লাফিয়ে পড়ল ময়দানে। কিন্তু কি পাওয়া গেল শাহজাহান ঘনিষ্ঠ আবু তালেব মোল্লার বাড়িতে? সেটাও ছবি দিয়ে, বিবৃতি দিয়ে জানিয়েছে সিবিআই। উদ্ধার বোমা সব কটা দেশি। ছবি দেখুন, উদ্ধার হয়েছে 228 রাউন্ড কার্তুজ, 7টা আগ্নেয়াস্ত্র, তার মধ্যে 4টে বিদেশি। কিন্তু উদ্ধার আগ্নেয়াস্ত্রের মধ্যে একটা আবার পুলিশের রিভলভার। শাহজাহানের ভান্ডারে পুলিশের রিভলভার কি করে? চমকে দেওয়া তথ্য। আর বিদেশি আগ্নেয়াস্ত্রই বা এলো কোথা থেকে? তাহলে ইডি, সিবিআই, এনএসজি। আর এবার বিদেশি অস্ত্র থাকার অর্থ হচ্ছে আন্তর্জাতিক অস্ত্র চোরাচালানকারীদের সঙ্গে শাহজাহানের যোগাযোগ, এবং শাহজাহান নিজেও কি এই অস্ত্র চোরাচালানের সঙ্গে যুক্ত? এই বিস্ফোরক কেন মজুত করা হয়েছিল? কোথাও পাঠানো হচ্ছিল না সেখানে অন্য কোনো ধরনের নাশকতার পরিকল্পনা ছিল? এই সমস্ত বিষয়গুলো কিন্তু এনআইএ তদন্তের এখতিয়ারভুক্ত। আরো একবার সেই ছবিটা আপনাদের দেখাবো, তৃতীয় বোমা নিষ্ক্রিয় হওয়ার সময়ের ছবি, এক্সক্লুসিভ।
শুরুতেই বলেছি, আজ একেবারে আপাত নিরীহ শান্তির ভোটে আচমকা উত্তেজনা এনএসজির সন্দেশখালিতে। আচ্ছা, গৌরী প্রসন্ন মজুমদারের লেখা বিখ্যাত গানের কথাগুলো মনে আছে আপনার? এবার মোলে মাটি হব, কুমোর বাড়ি জন্ম লব, কলসি হয়ে ঝলাক ঝলাক দুলব তোমার কোমরে, তোমরা যে যা বলো আমারে। এরপর পরজন্মে কে কি হব তা নিয়ে অনেকেই ভাবতে ভালোবাসেন। মালদার জনসভা থেকে প্রধানমন্ত্রী সন্দেশখালির কথা শুনিয়েছেন। মালদার জনসভাতেই প্রধানমন্ত্রী শোনালেন তার মনের কথা। ये आपका उत्साह, ये आपका प्रेम मेरे सर आंखों पर, आप इतना प्यार दे रहे हैं, इतना प्यार दे रहे हैं, ऐसा लगता है या तो पिछले जन्म में मैं बंगाल में पैदा हुआ था या तो अगले जन्म में बंगाल की किसी मां के गोद से पैदा होने वाला हूं। বছর তিনেক আগের কথা মনে করুন। রাজ্যের বিধানসভা ভোট, 200 পারে স্লোগান তুলে ঝাঁপিয়েছিল বিজেপি। বহিরাগত বহিরাগত বলে বাঙালিয়ানার আবেগের হাওয়া তুলে পদ্মকে উড়িয়ে দিয়েছিল তৃণমূল। সে কথা নিশ্চয়ই প্রধানমন্ত্রীরও মনে আছে। আর সেজন্যই কি পূর্বজন্ম পরজন্মে বাংলার ঘরে জন্মের কথা, বাঙালি হয়ে বঙ্গ সন্তান হয়ে কুণাল ঘোষ অবশ্য জীবনানন্দ দাসকে খুঁজে পাচ্ছেন। জীবনানন্দ দাস সমস্যা, ধানসিঁড়িটির তীরে আবার ফিরে আসার ইচ্ছা হয়েছে। ন্যাড়া একবার বেলতলায় যায়, বারবার বেলতলায় আসা ঠিক না। আব কি বার 200 পার 2021 সালের আগে তখনও এরকম ভালো লাগা দেখেছিল বাংলার মানুষ, মুখে ঝামা ঘষে বাড়ি পাঠিয়ে দিয়েছে। বাংলার ওই ভালোবাসাটা চেয়েছিল যে 100 দিনের টাকাটা কেন বন্ধ করেছে, এটা তো ভালোবাসার নিদর্শন হতে পারে না। বাংলা প্রমাণ করে দিয়েছে বাংলা ঘরের মেয়েকেই চায়। বাংলা গরিবের বাড়ি হতে দেননি, এটা আপনার ভালোবাসা বাংলার প্রতি। বাংলা আবার প্রত্যাখ্যান করবে 4 জুন রেজাল্ট বেরোলেই নরেন্দ্র মোদীজি সেটা খুব ভালোভাবে বুঝতে পারবেন। সিপিএম পাল্টা দিল পুরো চমকে দেওয়া একটা লাইনে, দেখুন। আমি নরেন্দ্র মোদীকে বলবো, আপনি গুজরাট ছিলেন, তখন আপনি পশ্চিমবাংলার খুব ভালোবাসা পেয়েছেন। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তখন বিরোধী নেত্রী ছিলেন। কেমিক্যাল হাব এবং অটো হাব আপনার কাছে পাঠিয়ে দিয়েছিলেন পুরস্কার। আপনি খুব ভালোবাসা পেয়েছেন পশ্চিমবাংলার। আরও ভালোবাসার জন্য আপনি মমতা ব্যানার্জির পিছনে আছেন, থাকুন। দেখুন, আমাদের যা রাজনীতির সিস্টেম, বাংলা বলুন দেশ বলুন, সেখানে শেষ কথা বলে ভোট। পূর্বজন্ম পরজন্মের কথা চলে আসে ভোটের জন্য। আরও কত কি যে মনে পড়ে। আজ বাংলার ভোটের মাঠে জোড়া ভিভিআইপি, উত্তরে প্রধানমন্ত্রী, দক্ষিণে মুখ্যমন্ত্রী, মানে জমজমাট ছবি। তার আগে ট্রেলার, যে মন্তব্যের জন্য নির্বাচন কমিশন নোটিশ পাঠিয়েছে, অনায়াসে সে কথাই ফের বললেন প্রধানমন্ত্রী। पहले लेफ्ट वालों ने और फिर टीएमसी वालों ने बंगाल की इस महानता को चोट पहुंचाई। আমি ওনাকে বলবো 77 সালের পশ্চিমবাংলার ম্যাপিংটা উনি করুন, 2001 সালের ম্যাপিংটা করুন, তারপর 2024 সালের ম্যাপিংটা করুন। ওনার কাছে তো সবই আছে। যদি করেন তাহলে উনি বুঝবেন যে ওই অর্থমন্ত্রীর স্বামী ওর সম্পর্কে যা বলেছেন ওটাই যথার্থ। গোটা দেশ মত্তহস্তির তাণ্ডবে পরিণত হয়েছে, তার দায় দিল্লিওয়ালাদের। कांग्रेस का इरादा है कि जिसके पास जितना पैसा, सोना, चांदी होगा, जमीन होगी, सब पर कब्जा कर लिया जाएगा और फिर उसका एक हिस्सा ये लोग अपने वोट बैंक को दे देंगे। মোদী এখন নির্বাচনের আগে যেমন তাই বলবে, নির্বাচনের আগে মিথ্যাচারী করে মানুষকে বিভ্রান্ত করে মানুষের প্রকৃত সমস্যা থেকে তার দৃষ্টি সরিয়ে দিয়ে মানুষকে আবার বোকা বানানোর চেষ্টা করবে। ট্রেলার তো দেখলেন, এবার আসল শো। সেখানে মুখ্যমন্ত্রী শোনালেন বাঘের গর্জন, আর সঙ্গে জুড়লেন
চাকরি খেকো রাম বাম শ্যামকে অভিজিৎ গাঙ্গুলি, সুজন চক্রবর্তীরা সঙ্গত করে গেলেন। टीएमसी ने यहां युवाओं के भविष्य के साथ लगातार खिलवाड़ किया है। 26,000 परिवारों की रोजी रोटी ठप हो गई। আপনারা অনেকে মানুষ খেকো বাঘের কথা শুনেছেন, চাকরি খেকো মানুষ দেখেছেন? চাকরি খেকো বিজেপি পার্টি দেখেছেন? চাকরিটা খাওয়া হয়েছে এই কারণে যে আপনারা চাকরি বিক্রি করেছেন বহু লোকের কাছে, এবং তারপরে কারা জেনুইন ক্যান্ডিডেট এবং কাদের কাছে চাকরি বিক্রি করা হয়েছে সেই সংক্রান্ত উপযুক্ত তালিকা কোর্টের কাছে দেননি। মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণ তো একজন দুর্নীতিগ্রস্ত মানুষ। চাকরি খেকো সিপিএম পার্টি দেখেছেন? চাকরি খেকো রামবাম শ্যাম দেখেছেন? মুখ্যমন্ত্রীকে আমি তো আর বাংলা খেকো বা এরকম কোনো কথা বলি না, বলবো না, কারণ উনি পশ্চিমবাংলার অভিভাবিকা। কিন্তু উনি নিজে আয়নার সামনে দাঁড়িয়ে দেখুন। 10 লক্ষ চাকরি আমি রেডি করে রেখেছি, শুধু বিজেপির জন্য আমি করতে পারছি না। বিজেপি, সিপিএম আর কংগ্রেস কিছু বলে চলে যাচ্ছে, আর কয়েকজন বসে আছে পেন থেকে যা লিখে দিচ্ছে তাই সেটাকে অর্ডার করে দিচ্ছে। মিথ্যাচারী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি 17টা পয়েন্টের একটা বা একটা উত্তর দিতে পারবেন? দিন না, আমরা শুনতে চাই। তিনি যদি না পারেন, তার বিদ্যে বুদ্ধির অভাব আছে আমি জানি, অর্থশিক্ষিত। আপনি তো প্রথম চুরি করা লোক, আপনি চাকরি চুরি করা লোক, আপনি এবং আপনার দল। বিজেপি করলে বিল আর তৃণমূল করলে খিল, এই হয়ে গেছে আজকে বিচারের অবস্থা। নিজের অপরাধ, সে অপরাধ ধরা পড়ে যাচ্ছে বলে যেভাবে ভয় পাচ্ছেন, তাতে খুবই গুরুত্বপূর্ণ বিচার ব্যবস্থা। তাকে এইভাবে ধ্বস্ত করাটা কখনো কারোর পক্ষে সম্ভব নয়, উচিত নয়। মুখ্যমন্ত্রী সেই অনভিপ্রেত কাজটাই করছেন। 26,000 ছেলে মেয়ের চাকরি কেড়ে নিয়ে বলছে 4 সপ্তাহের মধ্যে টাকা ফেরত দাও। कर्ज लेकर के पैसे ला करके जो टीएमसी वालों को दिए थे, वो बोझ भी इन हमारे गरीब बंधु बहन के सर पे मर गया। সব জায়গায় গাইছেন মন্ত্রী ইন্দ্রনীল সেন। পিংলার মঞ্চে নাচলেন মুখ্যমন্ত্রী, নাচলেন দেব। নাচতে নাচতে মুখ্যমন্ত্রীর নাচ দেখে হাসলেন, হয়তো শিখলেন, হয়তো মজা পেলেন। মুখ্যমন্ত্রী অক্লান্ত। 100 দিনের কাজের টাকা দিয়েছিল, 3 বছর দেয়নি। 100 দিনের কাজের টাকা আমরা দিয়েছি। मैं केंद्र से बंगाल के विकास के लिए यहाँ की सरकार को जो पैसा भेजता हूँ, वो टीएमसी के नेता, मंत्री, तोलाबाज मिलकर खा जाते हैं। সেন্ট্রালের কাছে আমরা ক্ষমা চাইবো না, মাথা নত করবো না। কোনো দুর্নীতি নেই, মিথ্যে কথা, এটা বিজেপির প্ল্যান। टीएमसी के राज में बंगाल में एक ही चीज चलती है, हजारों करोड़ के स्कैम। প্রধানমন্ত্রী, আপনি 2 কোটি চাকরি বলেছিলেন দেবেন, তা সেই 2 কোটির জবাবটা দিন। ইট ইজ অ্যাবাউট ইউ গিভিং আনসার্স। আপনাকে প্রশ্নের জবাব দিতে হবে, আপনারা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন। घोटाले टीएमसी करती है और भुगतान ये बंगाल के जनता को पड़ता है। যখন তারা বাইরে থাকছে তখন তাদেরকে চোর বলা হচ্ছে, আর সেই চোরেরা ভাজপার ওয়াশিং মেশিনে যেই ঢুকে যাচ্ছেন, সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রীর দলের নেতা হয়ে যাচ্ছে। তাহলে প্রধানমন্ত্রী কি বলতে চান? কাঁচে। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.